সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি মহান স্রষ্টার অপার কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আজকে বিবিএ হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষ এবং বিবিএস দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে লেকচার 6-এ আমি বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেছি এবং আলোচনা যেখানে এসে গত ক্লাসের সমাপ্তি টানলাম সেটি হলো বিনিয়োগের ধরন, টাইপস অফ ইনভেস্টমেন্ট। আলোচনায় বলেছি ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস, ঋণপত্রে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস, সাধারণ শেয়ার মূলধনে বিনিয়োগ, আদার রিপোর্টিং ইস্যুস, অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ। আদার রিপোর্টিং ইস্যুস আমাদের প্রয়োজন নেই। আমরা দুই ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আজকের ক্লাসে সবিস্তারে আলোচনা করব। প্রথম ক্ষেত্র হলো ঋণপত্রে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস, ঋণপত্রে বিনিয়োগ। প্রথমে এই ভাগটি নিয়ে আলোচনা করি। এই ঋণপত্রটাকে আমি তোমাদের জন্য গত ক্লাসে এটার ব্যাখ্যা দিয়েছিলাম। এই ঋণপত্র তিন ধরনের আছে: হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটিস অ্যান্ড ট্রেডিং সিকিউরিটিস। হেল্ড ফর ম্যাচুরিটি সিকিউরিটিস বলতে মেয়াদ পূর্তি পর্যন্ত ঋণপত্রটাকে ধরে রাখা, এটাকে বলে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস হলো সাময়িকভাবে নগদ অর্থ সঞ্চয় করা, মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখা ওটার উদ্দেশ্য না, আর মুনাফা অর্জন করা এটার উদ্দেশ্য না। এই সিকিউরিটির মূল উদ্দেশ্য হলো স্বল্প সময়ের জন্য নগদ অর্থ সঞ্চয় করা, এটাকে বলা অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটিস। আরেকটি সিকিউরিটি রয়েছে, সেটা হলো ট্রেডিং সিকিউরিটি বা বাণিজ্যিক ঋণপত্র। এটার প্রধান উদ্দেশ্য হলো কেনা বেচা, যখনই দাম বাড়বে তখনই আমরা বিক্রি করে লাভটা নিব, ট্রেডিং সিকিউরিটিস। তাহলে ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস হলো ঋণপত্রে বিনিয়োগ এবং এই ঋণপত্রকে আমি তিন ভাগে ভাগ করেছি। তাহলে প্রথম ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস আলাপ করেছি, এরপরে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস, সাধারণ শেয়ারে বিনিয়োগ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানে সাধারণ শেয়ার ক্রয় করে ওখানে বিনিয়োগ করবে, বিনিময়ে লভ্যাংশ পাবে। এ হলো মূল উদ্দেশ্য। একটি কোম্পানি তার সঞ্চিত তহবিল বা অলস টাকাটাকে অন্য কোম্পানির শেয়ার কিনে ওই কোম্পানিতে বিক্রয় করাকে বলা হয় ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস। এখন এই ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিসকে আবার তিন ভাগে ভাগ করা যায়। লেস দ্যান 20%, যদি বিনিয়োগকারী কোম্পানি ওই কোম্পানির 20% সাধারণ শেয়ার বা এর কম কিনে নেয়, এটা এক ধরনের বিনিয়োগ। আরেক ধরনের বিনিয়োগ হলো 20% অ্যান্ড 50%, বিটুইন 20 and 50%, হোল্ডিং ইকুইটি সিকিউরিটি বিটুইন 20% and 50%। বিনিয়োগ কোম্পানি ওই কোম্পানির সাধারণ শেয়ারের 20% থেকে 50% হোল্ড করে বা কিনে নেয়। আর আরেকটা হলো অ্যাবাভ 50%, 50% আর অ্যাবাভ 50%। বিনিয়োগ কোম্পানি ওই কোম্পানির সাধারণ শেয়ারের যদি 50% বা তার বেশি কিনে নেয়। গত ক্লাসে আমি তোমাদের সামনে একটি বিষয় আলোচনা করেছিলাম যে আমাদের মূল কাজ কি। আমাদের মূল কাজ হলো আমরা যদি ঋণপত্রে বিনিয়োগ করে থাকি আমাদেরকে বুঝতে হবে এটা কোন ধরনের ঋণপত্র। এটা কি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, না এটা অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটিস, নাকি এটা ট্রেডিং সিকিউরিটিস। এ হলো কথা। আবার যদি আমরা সাধারণ শেয়ারে বিনিয়োগ করি তাহলে এটা কি 20% আর লেস, 20% অ্যান্ড ইন বিটুইন 50% আর 50% অ্যাভাব। এই প্রেক্ষাপটগুলো জেনে আমাদেরকে জার্নাল দিতে হবে
জার্নাল দেওয়ার পরে কি দেওয়ার পরে জার্নাল দেওয়ার পরে আমরা লেজার করব, লেজার করে আমরা জ্যার বের করব, এরপরে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে এই লেজারের পাকাপোক্ত জ্যারগুলোকে আমরা প্রেজেন্ট করব। এ হলো আমাদের প্রাইম টাস্ক, প্রাইম কনসার্ন ইন দিস চ্যাপ্টার, প্রাইম টাস্ক। ধরলাম আমি ঋণপত্রে বিনিয়োগ করলাম, ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটি, এবং কোন ধরনের ঋণপত্র বিনিয়োগ করলাম? হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি। ঋণপত্র বিনিয়োগ করলে বুঝলে হবে না, আবার বুঝতে হবে কোন ধরনের ঋণপত্র। এটা কি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, নাকি এটা সেলস ফর অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটি, না এটা ট্রেডিং সিকিউরিটি। ঋণপত্র বিনিয়োগ করেছে, ঠিক আছে, আবার বুঝতে হবে যে কোন ধরনের ঋণপত্রে বিনিয়োগ করেছি, কোন ধরনের ঋণপত্রে বিনিয়োগ করেছি। ধরলাম আমি ঋণপত্রে বিনিয়োগ করেছি এবং আমি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিতে বিনিয়োগ করেছি, তাহলে আমার জাবেদা হবে তিনটা। প্রথমে যে আমি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিটা কিনলাম, এটার একটা। এরপরে হিসাবকালের মধ্যে যে সুদটা পাইলাম, এটা একটা। আবার হিসাবকালের যে সুদটা পাওনা হয়েছে, এটার জন্য একটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অপারেশনে গেলে আর একটু ভালো করে বুঝতে পারবে, তবে থিওরিটিক্যাল বা তত্ত্বীয়ভাবে আমি জাবেদাগুলো বলছি, হয়তো একটু কনফিউজড হতে পারো। আমি আর একটু রিভিউ করছি, দেখো তো তোমরা বুঝো কিনা। আমি বলতে চাচ্ছি, হোয়াট আই ইন্টেন্ড টু সে, আমি বলতে চাচ্ছি আমি ঋণপত্রে বিনিয়োগ করেছি, ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস, ঋণপত্রে বিনিয়োগ করেছি, এবং হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি আমি মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখবো, এই ধরনের ঋণপত্রে বিনিয়োগ করেছি। তাহলে আমার জাবেদা হবে তিনটা। প্রথমে আমি যে বিনিয়োগটা কিনলাম, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। আবার আমি যে সুদটা পাওনা হলাম, কি পাওনা না, পাওনা না, সুদটা ওই হিসাবকালের ভিতরে আমরা নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য অঙ্কটা বা জার্নালটা করি, নিশ্চয়ই তোমরা সেটা জানো। একটা ফিনান্সিয়াল ইয়ার থাকে, ওই হিসাবকালের মধ্যে ওই ঋণপত্র থেকে যে সুদটা অলরেডি পেয়ে গেলাম, ওই সুদটার জন্য একটা জাবেদা দিব, ক্যাশ ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, যে সুদটা পেয়ে গেলাম। আর ওই হিসাবকালে যে সুদটা আমি প্রাপ্য হলাম, সেটা হলো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, সেখানে ক্যাশ অন, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। স্যার একটু ব্যাখ্যা করুন দেখি। যেমন ধরো আমি একটা সিকিউরিটি কিনলাম 2010 সালে, এবং এটার মেয়াদ 5 বছর, 10, 11, 12, 13, 14 সালে শেষ। এটা সুদ দিয়ে থাকে জুলাইতে একবার, জানুয়ারিতে একবার। তাহলে আমার 2010 সালে জুলাইতে সুদটা একবার ক্যাশ পেয়ে যাব, আর জুলাইয়ের পরে ডিসেম্বর পর্যন্ত 10 সালের আরেকটা সেশন রয়ে গেছে, জুলাই পর্যন্ত 6 মাসের পেয়ে গেলাম সুদ। আবার ডিসেম্বরে তো আমি হিসাব ক্লোজ করব, তাহলে আরও 6 মাস, জুন টু জানুয়ারি, তাহলে জুন পর্যন্ত 6 মাসের পেয়ে গেলাম, আরও 6 মাসেরটা পাবো 11 সালের জানুয়ারিতে গিয়ে। কিন্তু এটার রেকর্ডটা, যেহেতু আমরা মিলিকরণ নীতি অনুযায়ী এই 6 মাসের বাকি 6 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বাকি 6 মাসের সুদটা আমি 10 সালে পাচ্ছি না, আমি এটা 11 সালে জানুয়ারিতে পাচ্ছি। কিন্তু 10 সালে তো আমাকে হিসাব শেষ করতে হবে ডিসেম্বরের 31 তারিখে। তাহলে ডিসেম্বরের 31 তারিখে এই যে বাকি 6 মাস, ওই 6 মাসের সুদটাকে আমরা লিখবো ইন্টারেস্ট রিসিভেবল। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। অঙ্ক করতে গেলে আর একটু ভালো করে বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আমি আলোচনার শুরুতেই আজকে তোমাদেরকে বললাম আমি ঋণপত্রে বিনিয়োগ করেছি, এবং এই ঋণপত্রের ক্যাটাগরিটা হলো যে আমি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তি পর্যন্ত ঋণপত্র, যে ঋণপত্র ধরে রাখা, ওই ধরনের ঋণপত্রে বিনিয়োগ করেছি। আর বিনিয়োগ করলে ক্রয়ের জন্য একটা ঋণপত্র থেকে এই বছর
এই বছর একটা সার্টেন পিরিয়ডের জন্য কল্পনা করতে হবে। আবার যেমন 10 সালের জন্য একটা হিসাব করে ফেলতে হয়, আমাদের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে ফেলতে হয়। 11 সালের জন্য একটা 12, একটা 13, তাহলে 10 সালে হিসাব করতে হবে। 10 সালে আমরা কিনছি একটা, আমরা সুদ একটা অলরেডি পাইছি 6 মাসের, ওটা যেহেতু জুন আর জানুয়ারি 6 মাসে পেয়ে গেছে, বা জুলাই 1 আর জানুয়ারি 1, তাহলে জুলাই 1 6 মাসের পাইলাম, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসেরটা পাবো 11 সালের জানুয়ারি। কিন্তু 10 সালের ডিসেম্বরে ওই সুদটাকে প্রাপ্য সুদ হিসাবে আমরা রেকর্ড দিব। তাহলে কয়টা যাবে? তাহলে 3টা। কিনার জন্য একটা, প্রাপ্ত সুদ একটা, প্রাপ্য সুদ একটা, প্রাপ্ত সুদ একটা, প্রাপ্য সুদ একটা, একটা প্রাপ্ত একটা প্রাপ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যখন মেয়াদ পূর্তি হয়ে যাবে, ধরো এভাবে 11 সালে সুদে 2বার, 12 সালে 2বার, 13 সালে 2বার, 14 সালেও 2বার। এবার 14 সালে গিয়ে যেহেতু আমরা এই সিকিউরিটিটা রিটার্ন করে টাকাটা নিয়ে আসবো, অতদিন পর্যন্ত তো সুদ খাইলাম, এখন মূল টাকাটা নিয়ে আসবো। ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ আগে যেগুলো ক্রেডিট করছিলাম সেগুলো ডেবিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্রেডিট, গেইন অন সেল অফ সিকিউরিটি ক্রেডিট, ক্যাশ ডেবিট। আমরা ক্যাশ সর্বসাকুল্যে আমরা ক্যাশ ডেবিট করব। কেন? মেয়াদ শেষ, আমরা সিকিউরিটিটা যার থেকে কিনছে তাকে ফিরে দিয়ে তার থেকে টাকা নিয়ে চলে আসবো। আমরা বলতে চাচ্ছি আমরা সুদ খাবো না, আপনার সার্টিফিকেট আপনি নিয়ে যান, মেয়াদ শেষ হয়ে গেছে, আমাকে টাকা ফেরত দিয়ে দেন। তাহলে আমি ওকে সার্টিফিকেটটা ফেরত দিয়ে ওর থেকে আমি টাকাটা নিয়ে আসবো। অর্থাৎ আমি ভাঙ্গাই ফেললাম এটা, অর্থাৎ আমি এটা ভাঙ্গাইয়ে ফেললাম, আমার সিকিউরিটিটা আমি কী করে ফেললাম? ভাঙ্গাইয়ে ফেললাম। তাহলে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্রেডিট, গেইন ক্রেডিট, গেইন অন সেলস অফ সিকিউরিটি ক্রেডিট, ক্যাশ ডেবিট, আর বাকি 3টা ক্রেডিট। তাহলে কটা যাবে? হলো কিনার জন্য একটা, প্রাপ্ত সুদের জন্য একটা, প্রাপ্য সুদের জন্য একটা, ভাঙ্গানোর জন্য একটা। কটা যাবে? 4টা যাবে। গেল গা হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, ঋণপত্র। একটা ঋণপত্র গেল। বলো তো আরও কটা ঋণপত্র আছে? 2টা। একটা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি, এটা আমরা মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখবো না, আবার যে কোনো সময় বিক্রয় করে লাভও অর্জন করব না। এটা আসলেই এই সিকিউরিটিতে আমরা বিনিয়োগ করে থাকি স্বল্প মেয়াদের জন্য, নগদ অর্থ কী করা? সঞ্চয় করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হলো ব্যবসার তারল্যতা ঠিক রাখার জন্য আমি একটা সিকিউরিটিতে টাকাটা যে কোনো সময় এটা ভাঙ্গাইয়া আমি এটা নিলাম। এটার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফার জন্য, নগদ অর্থ সঞ্চয়। এবার আমরা ওই ধরনের ঋণপত্রে বিনিয়োগ করলাম। প্রশ্ন পড়ে আমাকে বুঝতে হবে ঋণপত্রে বিনিয়োগ করলাম না শেয়ারে বিনিয়োগ করলাম। এখন আমি আজকে ঋণপত্রতে বিনিয়োগ করলাম, তাহলে কোন ধরনের ঋণপত্রে বিনিয়োগ করলাম? হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, মেয়াদ পূর্তিতে যে সমস্ত ঋণপত্র ভাঙানো ওগুলোতে বিক্রি করলাম। ওগুলোতে বিক্রি করলে কয়টা যাবে? 4টা। কেনার জন্য একটা, প্রাপ্ত, প্রাপ্ত সুদের জন্য একটা, প্রাপ্য, প্রাপ্য সুদের জন্য একটা, ভাঙ্গানোর জন্য একটা, 4টা যাবে। এবার আমি বললাম যে না, আমি ঋণপত্রে বিনিয়োগ করলাম, তবে আমার ঋণপত্রটা কিন্তু হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি না, আমার ঋণপত্রটা হলো সেলস ফর অ্যাভেলেবেল সিকিউরিটিস, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, সরি, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি। এটা ক্রয়ের জন্য একটা যাবে। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটার প্রাপ্ত সুদের জন্য একটা যাবে। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, প্রাপ্ত সুদ, সরি, প্রথমে ক্রয়ের জন্য একটা ক্যাশ, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা বিনিয়োগ কিনলাম। এবার বিনিয়োগ থেকে আমরা কি পেলাম? সুদ পেলাম, প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট
রেভিনিউ ক্রেডিট হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্রেডিট, ম্যাচুরিটি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। আবার একটু বলি, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, বিক্রয়যোগ্য সিকিউরিটিতে আমরা বিনিয়োগ করলাম, তাহলে প্রথমে কিনলাম ক্যাশ ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট, কিনলাম, কেনার পরে সুদ পেলাম, প্রাপ্ত সুদ পেলাম ক্যাশ ডেবিট হেল্ড টু ক্যাশ ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, প্রাপ্ত সুদ। এবার প্রাপ্য সুদ, কি সুদ? প্রাপ্য সুদ হলো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এবার এখানে আনরিয়েলাইজড গেইন অন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়েলাইজড হোল্ডিং গেইন অর লস ইকুইটি ক্রেডিট। এখানে যদি লাভ হয় তাহলে আমরা লিখব সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়েলাইজড হোল্ডিং গেইন অর লস ক্রেডিট, যদি লাভ হয়। আর যদি লস হয় আনরিয়েলাইজড হোল্ডিং গেইন অর লস ডেবিট সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। এটা ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে এই ঋণপত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হলো হিসাব কাল শেষে এটার একটা ফেয়ার ভ্যালু থাকবে এবং ওই ফেয়ার ভ্যালুর সাথে হিসাব করে আমাদের লাভ হলো না ক্ষতি হলো নির্ণয় করে লাভ হলে ক্রেডিট করব আর ক্ষতি হলে ডেবিট করব। লাভ হলে ক্রেডিট করব, ফেয়ার ভ্যালুটাকে ডেবিট করব, আর ক্ষতি হলে ডেবিট করব, ফেয়ার ভ্যালুটাকে ক্রেডিট করব, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটাকে ক্রেডিট করব। তাহলে এই ঋণপত্রের প্রধান একটা বৈশিষ্ট্য, মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সাচ টাইপস অফ সিকিউরিটিস অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, এটা ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করে লাভ ক্ষতিটা বের করতে হয়। ফেয়ার ভ্যালুটা নির্ধারিত থাকে, প্রশ্নে দেওয়া থাকে, হিসাব খেয়াল শেষে এটার ন্যায্য মূল্যটার সাথে বিবেচনা করে লাভ ক্ষতি বের করে। যদি লাভ হয় তাহলে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট গেইন ক্রেডিট, আর যদি লস হয় লস ডেবিট ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। এবার আমরা যদি এটা লসে বিক্রি করে দিই ক্যাশ ডেবিট লস ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট, যদি আমরা এটা লাভে বিক্রি করে দিই ক্যাশ ডেবিট গেইন অন সেল সিকিউরিটিস ক্রেডিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট, যদি আমরা বিক্রয় করে দিই। আচ্ছা, তাহলে আমরা কী কী জাবেদা পেলাম বলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা কোন ধরনের ঋণপত্রে বিনিয়োগ করছি? আমরা বিনিয়োগ করছি ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস, এবং এই ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস কোন ধরনের সিকিউরিটি? অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, বিক্রয়যোগ্য সিকিউরিটি। এই সিকিউরিটির প্রধান উদ্দেশ্য স্বল্প মেয়াদের জন্য নগদ টাকা সঞ্চয় করা, যে কোনো সময় বিক্রি করে দেওয়া না, আবার ওই এটার মূল্য বাড়লে যে বিক্রি করে দিব লাভের জন্য না, এটা আসলে নগদ অর্থ সঞ্চয় করার জন্য। এখন আমরা যখন এটা কিনবো তখন ক্যাশ ডেবিট, যখন আমরা বিনিয়োগটা কিনবো বিনিয়োগ বাড়বে, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ডেবিট ক্যাশ ক্রেডিট। যখন আমরা সুদ পাবো তখন প্রাপ্ত সুদ, তখন আমাদের ক্যাশ ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যখন এটার সুদ প্রাপ্য তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। বছরের শেষে ফেয়ার ভ্যালুর সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই কি বলেছি, এই ঋণপত্রের প্রধান বৈশিষ্ট্য ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করে লাভ ক্ষতি বের করতে হয়। যদি ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমরা লাভ হয় তাহলে আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট বা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট গেইন ক্রেডিট, আর যদি লস হয় লস ডেবিট ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। আর আমরা হিসাবকাল শেষে যদি এটাকে বিক্রি করে দিই, লাভে বিক্রি করি, তাহলে আমাদের হবে ক্যাশ ডেবিট লাভ ক্রেডিট গেইন ক্রেডিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। যদি আমরা লসও বিক্রি করি ক্যাশ ডেবিট লস ডেবিট অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। এবার আসো আমাদের আরেক ধরনের সিকিউরিটিস রয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো আমি ঋণপত্রে বিনিয়োগ করব, তবে সেই ঋণপত্রটা হবে ট্রেডিং সিকিউরিটিস, বাণিজ্যিক সিকিউরিটিস। এই ঋণপত্রের প্রধান উদ্দেশ্য কি? যখন এই মূল্য বাড়বে, বাজারে আমাদের বিনিয়োগের মূল্য বাড়বে, তখন বিক্রি করে আমরা লাভ খাবো। এটা হলো আমাদের প্রধান উদ্দেশ্য, এটা বাণিজ্যিক ঋণপত্র, এখানে অন্য আর কোনো উদ্দেশ্য নেই। যখন আমরা এটা ট্রেডিং সিকিউরিটিসটা আমরা কিনবো,
আমরা কিনবো, আমরা বিনিয়োগ ক্রয় করবো ট্রেডিং সিকিউরিটিজ ডেবিট ক্যাশ ক্রেডিট। যখন আমরা ইন্টারেস্ট পেয়ে যাবো ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যখন আমরা ইন্টারেস্ট পেয়ে যাবো, যখন আমরা ইন্টারেস্ট পেয়ে যাব, যখন আমরা ফেয়ার ভ্যালুর সাথে আমাদের ইনকাম হবে, এখানে প্রাপ্য সুদ নেই, প্রাপ্ত সুদেই প্রাপ্য সুদ। যখন ফেয়ার ভ্যালুর সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করব তাহলে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট গেইন ক্রেডিট। আর লস হলে আমাদের আনরিয়েলাইজড গেইন বা গেইন অর লস ডেবিট, লসটা ডেবিট হবে সিকিউরিটিস, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটা ক্রেডিট হয়ে যাবে। নিশ্চয় বুঝছো? যখন আমরা এই ট্রেডিং সিকিউরিটিসটা ক্রয় করবো তখন একটা জাবেদা দিব আমরা ক্যাশ ডেবিট ট্রেডিং সিকিউরিটিস। যখন আমরা ক্রয় করবো, সরি বারবার বলছি, যখন আমরা ক্রয় করব তখন আমাদের বিনিয়োগটা আসবে ট্রেডিং সিকিউরিটিস ডেবিট ক্যাশ ক্রেডিট, আমাদের কাছে টাকাটা চলে যাবে। যখন আমরা ইন্টারেস্টটা পাবো ক্যাশ ডেবিট ইন্টারেস্ট বিনিয়োগ ক্রেডিট। যখন ফেয়ার ভ্যালুর সাথে, এটার একটা বৈশিষ্ট্য ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করা, ফেয়ার ভ্যালুর সাথে অ্যাডজাস্টমেন্ট করে যদি আমাদের গেইন হয় তাহলে গেইনটাকে ক্রেডিট করে অ্যাডজাস্টমেন্টটাকে আমরা ডেবিট করব। যদি আমাদের লস হয় লসটাকে ডেবিট করে অ্যাডজাস্টমেন্টটাকে আমরা কী করে দিব, ক্রেডিট করে দিব। আর যখন আমরা বিক্রয় করে দিব, যখন আমরা এটা বিক্রয়ের কোনো জার্নাল শো করা নেই, যে কোনো মুহূর্তে আমরা সেটা বিক্রয় করে দিতে পারি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমরা বিনিয়োগ করব, আমি বিনিয়োগ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আমরা বিনিয়োগ করব আজকে, আমাদের বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস, ঋণপত্রে বিনিয়োগ। এখন ঋণপত্র তো তিন ধরনের আছে, একটা আছে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, একটা আছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, একটা আছে ট্রেডিং সিকিউরিটি। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটির এক ধরনের জাবেদা, প্রথমে কিনবো, এরপরে প্রাপ্ত সুদ, এরপরে প্রাপ্য সুদ, এরপরে প্রাপ্য সুদ, এরপরে ভাঙাই ফেলবো, 4টা। এরপরে আসো অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, বিক্রিযোগ্য সিকিউরিটি, প্রথমে কিনবো, এরপরে কি সুদ, প্রাপ্ত সুদ, এরপরে কি সুদ, প্রাপ্য সুদ, এরপরে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট লসের জন্য একটা, আর গেইন হলে গেইনের জন্য একটা, এরপর আমরা এটা ভেঙে ফেলবো, এরপরে আমরা এটা বিক্রি করবো বা ভেঙে ফেলবো। ট্রেডিং সিকিউরিটির ক্ষেত্রেও আমরা কিনবো, এরপর প্রাপ্ত সুদের জন্য একটা, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের লাভের জন্য একটা, লসের জন্য একটা। এই পর্যন্তই আজকে আলোচনা শেষ করছি। আরেকটি ক্লাসে আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটি বা সাধারণ শেয়ারে বিনিয়োগ এই নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্তই তোমরা ভালো থাকবে, অনুশীলন করবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে এবং ঘরে থেকেই ঈদ উদযাপন করবে, বাইরে ঘুরেফেরা করবে না। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের হাতে নিতে হবে। আল্লাহ হাফেজ।